তুমি আজও চলে এসেছো রক্ত দিতে? একটু তাড়াতাড়ি করো দাদা, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, তুমি প্রতিদিন এরকমভাবে রক্ত কেন দিচ্ছ? কারণটা একটু বলবে আমায় প্লিজ? আসলে দাদা, আমার এখন অনেকগুলো টাকার প্রয়োজন, খুবই আর্জেন্ট। কিন্তু কেন? কি করবে এতগুলো টাকা দিয়ে? বোনের কলেজে অ্যাডমিশনের আজকেই লাস্ট ডেট। আজকে যদি ওকে অ্যাডমিশন করাতে না পারি, তাহলে যে আমার বোন কলেজে পড়তে পারবে না। তুমিই বলো, আমি দাদা হয়ে কি সেটা চাইবো? বলো না প্লিজ, আর দেরি করো না। রক্ত নিয়ে আর সমস্ত ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে আমাকে টাকাটা দাও। আজকে যে করেই হোক সময়ের মধ্যে কলেজে পৌঁছে বোনটাকে আমার ভর্তি করাতে হবে। একটু তাড়াতাড়ি করো দাদা। কিন্তু এতবার রক্ত দিলে যে তোমার শরীর আরো দুর্বল হয়ে পড়বে। আমি আমাকে নিয়ে ভাবছি না, এই মুহূর্তে আমার বোনের কলেজে ভর্তি হওয়াটাই আসল। ব্যাস, আর কিছুই চাই না। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের গল্পের হিরো তার বোনের পড়াশোনার জন্য টাকা জোগাড় করতে শেষে নিজের রক্ত বিক্রি করতে থাকে। এরপর আমরা ফিরে যাব গল্পের অতীতে। তাই সম্পূর্ণ গল্পটা জানতে হলে জুড়ে থাকতে হবে গল্পের শেষ অবধি। তাই আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই গল্পে অতীত। আমাদের হিরো ভার্সিটিতে ফাইনাল ইয়ার দেবে এবার। বাবা একজন রিক্সা চালক, মা গৃহিণী, বোন কলেজে ভর্তি হবে। আমরা দেখি গল্পের হিরোর পরিবার খুবই গরিব, ঠিক এমন যেমন নুন আনতে পান্তা পুরায় এরকম অবস্থা। পাড়ার সব থেকে গরিব যদি কেউ হয় তো সেটা হলো হিরোর পরিবার। তার বাড়িতে বাবা মা আর এক বোন আছে। বাড়িঘরটাও ভাঙাচোরা, মানে ওই কোনো রকমে টিকে আছে। ঝড় হলেই উড়ে যাবে এমন অবস্থা হয়েছে। দুটো রুম। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে ওদের কেউ তেমন একটা নেমন্তন্ন করে না, আর যদিও বা কেউ করে তাহলেও সেখানে গেলে ওদেরকে অনেক অপমান এবং অপমানজনক কথাও শুনতে হয়। একদিন পাশের এক দাদার বাড়ি থেকে হিরোর পরিবারকে নেমন্তন্ন করেছিল ওই দাদার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে হিরো অর্থাৎ আকাশ আর ওর বোন রূপা গিয়েছিল। তবে ওদেরকে দেখে সবাই নাক সিটকাচ্ছিল, এমন একটা চোখে তাকিয়েছিল যেন ওরা কোনো মস্ত বড় অপরাধ করে ফেলেছে। এখানে এসে কেউ কেউ নাক ধরছে, কেউ কেউ ওদের দেখে হাসছে। ওই দাদার শাশুড়ি তো চোখ মুখ বিকৃত করে নিজের মেয়ের উদ্দেশ্যে ব্যঙ্গ করে ওদেরকে দেখে বলেই উঠল, এই ছেলে মেয়েগুলো তোদের বাড়ির পাশে থাকে না? ওদের বাপটাই তো মনে হয় রিক্সা চালায়। রীতা দেবের কথা শুনে আশেপাশের সবাই অবাক হয়ে আকাশ আর ওর বোন রূপার দিকে তাকিয়ে থাকে। তখন রীতা দেবী আবার বলে উঠল, মা গো মা, কি নির্লজ্জ, কি নির্লজ্জ! যেই না নিমন্ত্রণ পেল অমনি ভাই বোন দুটোতে গিলতে চলে এলো। কি ছোট লোক রে বাবা! কথাগুলো শুনে আকাশ আর রূপার দুজনেরই খুব কষ্ট হয়। রূপার চোখে জল চলে আসে। তখন রীতা দেবী আবার বলে উঠল, দেখে তো মনে হচ্ছে কতদিন ভালো কিছু খেতে পায়নি। মুখগুলো কেমন কালো হয়ে শুকিয়ে গেছে। যদিও একজন মাথা থেকে পা পর্যন্ত এমনিতেই আলকাতরার মতো কালো, তাকে দেখলে আর কি করে বুঝবো? ওপরওয়ালা যত অন্ধকার সব এর মধ্যে যেন ঢেলে দিয়েছে। হ্যাঁ, আর দেরি করিস না। রীতা দেবীর কথা শুনে রূপা চোখে জল নিয়েই বলে উঠল, হ্যাঁ, আমাদের বাবার রিক্সা চালক, তাই বলে কি মানুষ না? তার জন্য এত অপমান কেউ কাউকে করে, তাও আবার এইভাবে? রূপার কথা শুনে তখন রীতা দেবী আবার হেসে উঠল, সাথে সেই পার্টিতে উপস্থিত সকলেই হেসে উঠল। তখন আকাশ বলে উঠল, আচ্ছা, আপনারাই বলুন, কালো হওয়া কি অনেক বড় পাপ না অপরাধ? আমরা কি ইচ্ছে করে নিজেদের কালো বানাই? সবটাই তো উপরওয়ালার দান। তাও আপনারা কেন একজন কালো মানুষকে দেখলে তাকে এভাবে অপরাধ বোধে ঠেলে দেন বলুন তো? এতে করে যে কালো তার কতটা কষ্ট হতে পারে সেটা কি আপনারা একবারও ভেবে দেখেন? সবাই বলে কালো জগতের আলো, আমাদের সত্যিই কি তাই? আকাশের এই কথা শুনে তখন ওরা সবাই মাথা নিচু করে নেয়। তখন আরেকজন লোক বলে, আরে ওদের খেতে দাও, মুখ দেখে মনে হচ্ছে খিদে পেয়েছে খুব। তখন রীতা দেবী বলে, ওই নিচে এক পাশে বসিয়ে খাইয়ে দাইয়ে লোক ছোট লোকগুলোকে তাড়িয়ে বিদেয় করত। আর ভাল লাগে না এসব দেখলে। কুকুরের দল সব আমাদের মতো গিলতে চলে এসেছে। ওই অপমানজনক কথাবার্তা শোনার পর আকাশ আর রূপা না খেয়েই সেখান থেকে চলে আসে। এইভাবেই দিন যেতে লাগলো। কিছুদিন পর আকাশ কলেজে গেলে প্রায় দিন আকাশকে তার গায়ের কালো রঙের জন্য সবাই অপমান করে, অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে বলে। আর আকাশ যদি সেই সব কাজ করতে রাজি না হয় তখন আকাশের উপর চলে র্যাগিং।
কিন্তু আকাশ কোনোদিনই তার প্রতিবাদ করেনি। কিন্তু আকাশের অলক্ষ্যে আকাশের প্রতি হওয়া সব অন্যায় কেউ দূরে দাঁড়িয়ে দেখত। কিন্তু একদিন কলেজের কিছু ছেলে আকাশকে একটা কাজ করতে বলে। এতদিন যা যা কাজ করতে বলেছে আকাশ সব কিছু কাজ করেছে, কিন্তু আজকে যে কাজটা করতে বলেছে সেই কাজ আকাশ করবে না বললে সবাই মিলে আকাশকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে কান ধরে থাকতে বলেছে কড়া রোদের কলেজের মাঠে। এমন সময় কোনো এক মেয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। মেয়েটির সামনে দাঁড়াতেই বাকি সব ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আকাশ ব্যাপারটা দেখে বেশ অবাক হয়। এমন সময় সেই মেয়েটি পিছনে ঘুরে আকাশকে উঠে দাঁড়াতে বলে। আকাশও তখন কোনো কথা না বলে সোজা হয়ে দাঁড়ায়। তখন মেয়েটি বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, এই তোমরা কে, আর কি করছিলে এই ছেলের সাথে? মস্তান গুন্ডা হওয়ার কি খুব শখ তোমাদের? লজ্জা করে না একজন ছেলেকে এইভাবে বিরক্ত করতে? ওর কি দোষ যার জন্য তোমরা প্রায় দিন ওকে বিরক্ত করো? আমি প্রায় দিন লক্ষ্য করি, কিন্তু কিছু বলি না, তাই বলে তোমরা ওর সাথে এমন ব্যবহার করবে? তোমরা কে এই কলেজের? তোমাদের বাবার কলেজ, যে যখন যা ইচ্ছে যার সাথে যা খুশি করতে পারো? বন্ধ করো এইসব। আমি ভালো করে বলছি, যদি আর কোনোদিন এমনভাবে বিরক্ত করতে দেখেছি তাহলে শুধু এই ছেলেকে নয়, আর কোনোদিন কোনো ছেলে মেয়েদের বিরক্ত করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। ছেলেটার গায়ের রং কালো বলে তোমরা তার সাথে এমন ব্যবহার করো। যদি এই গায়ের রংটা তোমাদের হতো তখন তোমাদের কেমন লাগতো? ওর গায়ের রং কালো বলে কি সে মানুষ না? আর গায়ের রং কালো বলে কি ওর শরীরের রক্ত রং কালো? কিন্তু তেমনটা তো নয়। ওর শরীরের রক্তের রং আর 5 জন মানুষের মতোই লাল। আচ্ছা, যখন কেউ বিপদে পড়ো, রক্তের প্রয়োজন হয়, তখন কি তোমরা জিজ্ঞাসা করো যে কোনো কালো মানুষের রক্ত না ফর্সা মানুষের রক্ত? তখন তো তোমরা এত কিছু ভাবো না। তাহলে কেন কালো মানুষকে দেখলে তোমরা এমন আচরণ করো? যাও, চলে যাও নিজেদের ক্লাসে। মেয়েটির কথা শুনে সবাই তখন মাথা নিচু করে থাকে। কেউ কোনো কথা না বলে যে যার ক্লাসে চলে যায়। কেউ মেয়েটির মুখের উপর কথা বলতে পারে না, কারণ একদিকে মেয়েটা কলেজের সবার ক্রাশ, তার উপর ওর বাবা একজন পুলিশ অফিসার, তাই কেউ মেয়েটির মুখের উপর কথা বলতে পারে না। ছেলেগুলো চলে যেতেই মেয়েটি আকাশকে বলে উঠল, এই, তোমার সমস্যাটা কোথায়? তুমি কি মুখে কথা বলতে পারো না? মেয়েটার কথা শুনে আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন মেয়েটি আবার রেগে বলে উঠল, কি হলো? আমি কিছু বলছি, তুমি কি কানে শুনতে পাচ্ছ না? এর পরের কথাটা মেয়েটা ধমকে বলার জন্য আকাশ আমতা আমতা করে বলে উঠল, না, আসলে আসল নকল কি বলছো? তোমাকে সবাই এত বিরক্ত করে আর তুমি তাদের কিছু বলো না কেন? তাদের সব অত্যাচার মুখ বুজে মেনে নাও কেন? কিছু না বললে তো সবাই পেয়ে বসবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি কি বা করতে পারি? অনেক কিছু করতে পারো। কেন, ওরা যখন তোমার উপর অত্যাচার করে তখন তুমি ওদের যোগ্য শাস্তি দেবে? তুমি তো আর ওদের বাবার পয়সায় খাও না, তাহলে শুধু শুধু তুমি ওদের কথা কেন শুনবে? এখন থেকে কেউ তোমাকে বিরক্ত করলে তুমি ওদের ভালো রকম করে বুঝিয়ে দেবে যে তুমি আর ওদের অত্যাচার সহ্য করবে না। কি মনে থাকবে আমার কথা? মেয়েটির কথা শুনে আকাশ খুব খুশি হলো। তারপর মেয়েটি আবার চলে যেতে চাইলে কিছু দূর গিয়ে আবার ফিরে আসে আর বলে, দেখো কি কাণ্ড, তোমার সাথে এতক্ষণ কথা বললাম আর তোমার নামটাই জানা হলো না। তোমার নাম কি আর কোন ইয়ার? মেয়েটির কথা শুনে আকাশ বলে উঠল, আমার নাম আকাশ দেবনাথ, আর আমি 3rd ইয়ারে পড়ি। তোমার নাম কি? আমার নাম মেঘলা রায় চৌধুরী, আমি 2nd ইয়ারে পড়ি। আমি তোমার থেকে জুনিয়র। আকাশ এটা জেনে খুবই অবাক হয় আর তখন জিজ্ঞেস করে, আচ্ছা, যে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করছিল, যতদূর আমি জানি তারাও 3rd ইয়ারে পড়ে। তাহলে তুমি জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে এমনভাবে কথা বললে, আর ওরাও তোমার মুখের ওপর কোনো কথা না বলে চলে গেল। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না।
আকাশের কথা শুনে মেঘলার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। আর তখন মেঘলা বলে উঠল, হয়তো তুমি আমাকে তেমন চেনো না, চাপ নেই, আস্তে আস্তে সব জেনে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার নিজে ক্লাসে যাও। এই বলে মেঘলা চলে গেল। আকাশ মেঘলা যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরে আকাশও নিজের ক্লাসরুমে চলে যায়। তবে ক্লাসরুমে যেতেই সবাই যেন কেমন করে একটা আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ এটা বুঝতে পারলে আকাশের খুবই অস্বস্তি হয়, কিন্তু মুখে কোনো কথা আর আকাশ কারোর সাথেই বলে না। এইভাবেই চলতে লাগলো আকাশের জীবন। তারপর থেকে ক্লাসে বা গোটা কলেজের কেউ আর আকাশকে অপমান করতে সাহস পেত না। তারপর আস্তে আস্তে আকাশ আর মেঘলার সাথে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। মেঘলা আস্তে আস্তে আকাশের বাড়ির অবস্থার কথা জানতে পারে। তবে সে কথা জেনেও মেঘলা কোনোদিন আকাশের সাথে খারাপ ব্যবহার করেনি, বরং সব সময় মেঘলা আকাশের পাশে থাকার চেষ্টা করেছে, আকাশের মনোবল বাড়ানোর চেষ্টা করেছে। আকাশকে সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলে মেঘলা। এভাবে কষ্টের মধ্য দিয়েই আকাশের পরিবারের দিন কাটতে থাকে। এর মাঝেই আকাশের এক্সাম শুরু হয়। দিন রাত এক করে পড়া করে এবং তারপর পরীক্ষা দিয়ে পাশ হয়ে যায়। এরপর আকাশ চাকরির জন্য প্রিপারেশন নেয়। তার জন্য আকাশ অনেক পড়তে থাকে। বেশ কিছুদিন পর একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ ভালোভাবে হলেও কোথাও কোনো কোম্পানি মোটা অঙ্কের টাকা বকশিস চায়, আবার কখনো কোনো কোম্পানির নতুন ছেলে, বয়স কম, ঠিকমতো কাজ করতে পারবে না, এই রকম নানা অজুহাত দেখিয়ে কোনো কোম্পানি আকাশকে চাকরি দেয় না। কোম্পানি নিজেদের পরিচিত লোকদের চাকরিতে নেয়। এইভাবে আকাশের মন ভেঙে যেতে থাকে। কিন্তু মেঘলা তখনও আকাশের পাশে থেকে তার মনোবল বাড়ানোর চেষ্টা করতেই থাকে। এভাবেই চলতে থাকে আকাশের জীবন। এমনই একদিন আকাশের বাবার বিমল বাবুর শরীর খুব খারাপ হয়ে যায়। আকাশ কলেজে ছিল। মাঝে মাঝে আকাশের বাবার শরীর খারাপ হয়ে যেত। আসলে বয়সও তো অনেকটাই হয়েছে, আর এই বয়সে এসেও বিমল বাবুকে রিক্সা চালাতে হয়। সংসারের দায়ে ওনাকে এই কাজ করতে হয়, কিন্তু শরীর যে আর কুলোয় না, সেটার কি হবে? তাই আজ রিক্সা চালাতে গিয়েই বিমল বাবুর শরীর খুব খারাপ হয়ে যায়। রিক্সা চালাতে চালাতে গিয়েই নাকি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। যিনি রিক্সায় বসেছিলেন তিনি নাকি বিমলবাবুকে বাঁচিয়েছেন, তারপর রাস্তার ধারে বসিয়েছেন। বাড়ির লোককে খবর দিতে বললে বিমলবাবুর কাছে ফোন ছিল না, তাই প্রথমে বিমলবাবুর বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারেননি। পরে অন্য রিক্সা চালক বিমলবাবুকে দেখে বিমলবাবুর বাড়িতে খবর দিলে আকাশের বোন তাড়াহুড়ো করে আকাশকে কলেজে এসে ডেকে নিয়ে গেছে। তারপর বাড়িতে গিয়ে নিজের বাবার এমন অবস্থা দেখে আকাশ শুধুই কেঁদেছে, কিছু বলতে পারেনি। এমন সময় আকাশের মা রেখা দেবী বলে উঠল, কি রে আকাশ, কি করবি এবার? তোর বাবার শরীরের অবস্থা তো একেবারে ভালো না। এইভাবে কাজ করতে থাকলে তো মানুষটা আর বাঁচবে না। কথাটি বলতে বলতেই রেখা দেবী কেঁদে উঠল। মায়ের চোখে জল দেখে আকাশ বলে উঠল, মা তুমি চিন্তা করো না, আমি ঠিক কিছু না কিছু একটা চাকরি জোগাড় করে ফেলবো। কিন্তু আর কবে বাবা? মা তুমি তো জানোই আমাদের মতো গরিব মানুষদের সমাজে কোনো জায়গা নেই, আমাদের কাছে টাকা নেই, তাই আমাদের কোনো দামও নেই। কি করে কাজ জোগাড় করব তুমি বলো আমাকে মা। আকাশের কথা শুনে রেখা দেবী একেবারেই ভেঙে পড়ে। তখন আবার বলে উঠল, তাহলে কি আর কোনো উপায় নেই? আকাশ দেখে যে তার মা খুবই চিন্তা করছে, তাই আবার এইসব চিন্তা করতে করতে মায়ের শরীর যেন খারাপ না হয়ে যায়, তাই আকাশ তার মাকে শান্ত হতে বলে। তারপর আকাশ বলে উঠল, মা তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কোনো না কোনো একটা চাকরি আমি জোগাড় করবই, করতে আমাকে হবেই। এই বলে আকাশ ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ সারাদিন ধরে ঘোরাঘুরি করেও কোনো চাকরির খবর পায় না। আকাশের একটা চাকরি খুবই দরকার। ওদিকে আস্তে আস্তে মেঘলা আকাশকে পছন্দ করতে শুরু করে, কিন্তু মেঘলা মুখে সে কথা আকাশকে বলে না। মেঘলা আকাশের স্ট্রাগল লাইফের কথা জানে, তাই এখনই আকাশকে তার ভালোবাসার কথা বলে তাকে তার লক্ষ্য থেকে বেরিয়ে আনতে চায় না। আকাশ বারে বারে ভেঙে পড়লে মেঘলা একজন ভালো বন্ধুর মতো আকাশকে বোঝাতে থাকে। আকাশ চাকরির জন্য প্রায় সময় এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। এই জন্য আকাশ মেঘলার সাথে দেখা করতে পারে না। বেশ অনেকদিন হয়ে গেলেও আকাশের সাথে মেঘলা দেখা না হলে মেঘলার মনটা খুব খারাপ হয়ে যায়।
এমনই একদিন মেঘলা আকাশকে রাস্তা দিয়ে পার হতে দেখে আকাশের কাছে ছুটে আসে আর বলে, তুমি কেমন আছো আকাশ? অনেকদিন পর মেঘলাকে দেখে আকাশের মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। তখন মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলে ওঠে, কেমন আর থাকবো, ওরকমই আছে আর কি, চলে যাচ্ছে কোনো রকম করে। আকাশের কথা শুনে মেঘলার খুব খারাপ লাগলো। মেঘলা বুঝতে পারলো হয়তো এখনো আকাশ কোনো চাকরি পায়নি। তখন মেঘলা আকাশকে বলে উঠল, আকাশ, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? মেঘলার কথা শুনে আকাশ একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে উঠল, আমি আর কিছু মনে করলেই বা কি, আর তাছাড়া আমি তোমার কথায় কিছু কেন মনে করতে যাব? মেঘলার কথা শুনে তখন আকাশ বেশ অবাক হয়ে মেঘলার দিকে তাকিয়ে থাকলে মেঘলা তখন আস্তে আস্তে বলে উঠল, আসলে আকাশ, আমি তোমাকে বলতে চাইছিলাম যে, আচ্ছা, যদি আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করি, তাহলে কি তুমি কিছু মনে করবে? তুমি কি সেই টাকা নেবে? মেঘলার কথা শুনে আকাশ তখন বলে উঠল, অনেক ধন্যবাদ তোমাকে মেঘলা, তুমি আমার জন্য এতটা ভেবেছো, আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি কিছু মনে করিনি, তবে বিশ্বাস করো, আমি তোমার টাকা নিতে পারবো না, কারণ আমি কোনো দিন তোমার সেই টাকা শোধ করতে পারবো না। তাই আমি আমার মাথায় ঋণের বোঝা রাখতে চাই না। তুমি কিছু মনে করো না, আমাকে ভুল বুঝো না তুমি। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। মেঘলা আকাশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেঘলার মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। যদি সে সত্যি আকাশের জন্য কিছু করতে পারত তাহলে তার ভালো লাগতো, কিন্তু মেঘলা জানে আকাশ তার কাছে কোনো দিনই সাহায্য নেবে না। তারপর মেঘলাও বাড়ি ফিরে যায়। এমনই একদিন মেঘলা আকাশকে দেখা করার জন্য একটা জায়গায় ডাকে। আকাশও তখন মেঘলার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর মেঘলার সাথে আকাশের দেখা হলে মেঘলা আকাশকে একটা কাজের জন্য একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু সেখানেও সে একই অবস্থা। নতুন কাউকে কোনো কোম্পানি কাজ দিতে চায় না। আসলে নতুন কাউকে কোম্পানি ভরসা করতে পারছে না। নিরাশ হয়ে মেঘলা আকাশকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তাতে হাঁটার সময় কিছু লোক মেঘলা আর আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে ওঠে। দেখেছ, মেয়েটা দেখতে খুব সুন্দর, আর তার পাশে ছেলেটাকে দেখো কত কালো, একেবারে বেমানান লাগছে। জানি না আজকাল মানুষের রুচি এতটা নিম্নমানের কিভাবে হয়ে গেছে। কথাটা শুনে মেঘলার খুব রাগ হয়, আর তখনই মেঘলা কিছু বলতে চাইলো, কিন্তু আকাশ মেঘলাকে থামিয়ে দিল। তখন সেই রাস্তার লোকজন আবার বলতে শুরু করলো, কি জানি বাবু, আজকাল মানুষের কি হয়েছে কি জানি। দেখুন মেয়েটা কত সুন্দর, তার কিভাবে এইরকম একটা কালো ছেলেকে তার পছন্দ হতে পারে? আমার তো মনে হয় এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। রাস্তার লোকজনের মুখে এমন কথা শুনে মেঘলা আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। তাই মেঘলা তখন আকাশের হাত ছাড়িয়ে সে রাস্তার লোকজনের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আপনাদের সমস্যাটা কোথায় আমাকে বলবেন? আমি একটা কালো ছেলে বা যে কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করি না কেন, তাতে আপনাদের কি? আপনাদের পয়সায় আমি খাই, তাই ফ্রিতে আপনাদের অ্যাডভাইস আমি শুনতে পারবো না। আপনারা আপনাদের অ্যাডভাইস আপনাদের কাছেই রাখুন, আপনাদের ছেলে মেয়েদের শেখাবেন, সেটা আপনাদের কাজে লাগবে। আমাকে বলতে আসবেন না। আর আমি আপনাদের কথা শুনতে বাধ্য নই। আর আপনাদের এত বড় সাহস কি করে হয়? আপনি কি আমাদের চেনেন? বয়সে বড় হয়েছেন, আপনার বুদ্ধি নেই? একটু সাধারণ জ্ঞান আপনার মস্তিষ্কে নেই? কথাগুলো বলেই মেঘলা আকাশের হাত ধরে হন হন করে সেখান থেকে চলে যায়। মেঘলাকে এমনভাবে কথা বলতে দেখে আকাশের খুব ভালো লাগে। হয়তো আকাশও মনে মনে মেঘলাকে পছন্দ করতে থাকে, কিন্তু তার অবস্থার কথা ভেবে আকাশ তার ভালোবাসার কথা মেঘলাকে জানায় না। এইভাবেই আবার কিছুদিন কেটে যায়। এরপর একদিন মেঘলা আকাশকে একটা জায়গায় দেখা করতে বলে। আকাশও মেঘলার সাথে দেখা করতে আসে বিকেলের দিকে। সেদিন মেঘলা খুব সুন্দরভাবে সেজে গুজে আসে। দূর থেকে আকাশ মেঘলাকে দেখে মেঘলার দিকে তাকিয়েই থাকে। আকাশ বুঝতেই পারেনি কখন সে মেঘলার সামনে এসে হাজির হয়েছে। একটা সময় আকাশকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে মেঘলা আকাশের সামনে হাত নাড়িয়ে বলে উঠল, কি হয়েছে আকাশ? তুমি কোথায় হারিয়ে গেছো? এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো?
মেঘলার এমন জোর গলায় কথা শুনে আকাশ তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে নিজেকে স্বাভাবিক করে নেয়, আর তখন বলে উঠল, মেঘলা, তুমি কি আজ কোথাও যাবে? আকাশের কথা শুনে মেঘলা বেশ অবাক হয়। আকাশের দিকে তাকিয়ে থাকলে আকাশ তখন বলে উঠল, না, আসলে তুমি আজ খুব সুন্দরভাবে সেজে গুজে এসেছো তো, তাই বলছি। আকাশের বোকা বোকা কথা শুনে মেঘলা তখন হেসে বলে উঠল, না, আসলে তোমাকে আজ একটা কথা বলতে আমি এসেছি, আর তার জন্যই আমার এত সাজগোজ। মেঘলার কথা শুনে আকাশ বলে উঠল, আমার সাথে কথা বলার জন্য তোমাকে এত সেজে গুজে আসার তো কোনো দরকার নেই। তুমি আমার কাছে যেমন তেমনই থাকবে, তার জন্য তোমাকে নতুন করে সাজার দরকার নেই তো। তুমি এমনিতেই সুন্দর, বরং আমাকে তোমার পাশে বেমানান লাগে। আকাশের কথা শুনে মেঘলা মুখটা ভারী করে বলে উঠল, আমি না তোমাকে কতবার বলেছি এরকম কথা তুমি আমার সামনে বলবে না, তাও কেন তুমি বারবার বলো? যাও, তোমার সাথে আজ আর আমি কথাই বলবো না। এই বলে মেঘলা রাগ করে পিছন থেকে ঘুরে দাঁড়ায়। তা দেখে আকাশ হেসে বলে উঠল, আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও বলবো না। লক্ষ্মীটি, রাগ করো না আর। আকাশের কথা শুনে মেঘলার রাগ কমল না, সে পিছন ফিরেই দাঁড়িয়ে রইল। আকাশ তখন মেঘলার সামনের দিকে এসে দাঁড়িয়ে নিজের কানে হাত দিয়ে বলে উঠল, এই দেখো, আমি কানে হাত দিয়েছি, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনও মেঘলা কোনো কথা বলল না। তাই দেখে আকাশ বলে উঠল, এবার কি আমাকে এই ভরা রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করতে হবে? আকাশের কথা শুনে মেঘলা তখন সম্মতি দিয়ে মাথা নাড়ায়। তা দেখে আকাশ বলে উঠল, সে কি, এখানে কান ধরে উঠবোস করলে তো আমার ইজ্জতের ফালুদা বের হয়ে যাবে। এমনটা করো না প্লিজ। এতক্ষণ পর আকাশের এমন কথা শুনে মেঘলা জোরে একটা হেসে উঠল। মেঘলার হাসি দেখে আকাশও মন ভরে মেঘলার হাসির দিকে তাকিয়ে রইল। তখন মেঘলা বলে উঠল, আকাশ, আজ আমি তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছি। মেঘলার কথাটা শুনে আকাশ বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি কথা বলবে? বলো, আমি শুনছি। আসলে আমি কিভাবে তোমাকে কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না। আমাকে কথা বলার জন্য তোমাকে এতটা ইতস্তত বোধ করতে হবে না, যা বলার তুমি নির্দ্বিধায় বলতে পারো। আকাশের কথা শুনে মেঘলা নিজের চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আস্তে আস্তে চোখ দুটো খুলে আকাশের দিকে শান্ত দৃষ্টি রেখে বলে উঠল, আকাশ, আমি তোমাকে পছন্দ করি। মানে পছন্দ করি বলাটা ঠিক হবে না, আমি বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। কথাটি বলে মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকে। আসলে মেঘলা বোঝার চেষ্টা করছে আকাশের উত্তর কি হতে পারে, কিন্তু আকাশ কিছুই বলছে না। তখন আবার মেঘলাই বলে উঠল, কি হলো আকাশ, কিছু বলছো না কেন? কিছু তো বলো, এভাবে চুপ করে থেকো না। তখন আকাশ নিজের চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, মেঘলা, তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি জানি আমি কি বলছি, আর আমি ভেবেই সব কিছু বলছি। তোমার কি মনে হয় আমি অসুস্থ? আমি না জেনে বুঝে তোমাকে এত বড় একটা কথা বলবো? না, আমি সে কথা বলিনি। তবে তুমি এই কথাটা আমাকে বললে, তুমি জানো তুমি আমার থেকে অনেকটা উন্নত। তুমি দেখতে সুন্দর, তোমার বাবার টাকা পয়সা আছে, তুমি আমার থেকে ভালো অন্য কাউকে পেয়ে যাবে। কিন্তু আমার তো তোমাকেই লাগবে, আমার তো অন্য কাউকে চাই না। আর গায়ের রং টাকা পয়সা নিয়ে কি হবে? যখন মানুষটাই যদি ভালো না হয়, তখন টাকা পয়সা গায়ের রং নিয়ে কি হবে? কিন্তু আমি ভালো, সে কথা তুমি বুঝলে কিভাবে? আমি তো ভালো নাও হতে পারি। তুমি আমাকে কিভাবে বিশ্বাস করতে পারো? আমি মানুষ চিনি আকাশ, আর বিশ্বাস বিশ্বাস আমার একদিনেও তোমার প্রতি হয়নি। সেটা দিনে দিনে তোমাকে দেখেছি, তোমাকে চিনেছি, তারপর সেই বিশ্বাসটা তুমি অর্জন করেছো। আমি এত কথা শুনতে চাই না। মোদ্দা কথা, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই সত্যি কথা। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। কেন? তার সবার প্রথম কারণটা হলো, এই কথাটা বলেই আকাশ তার হাত আর মেঘলার হাত পাশাপাশি রাখলো। তারপর আকাশ বলে উঠল, এটা হলো সবার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমি গরিব। আমার বাড়ির অবস্থা ভালো না, টাকা পয়সার খুব অভাব, সেখানে থাকারও ঠিক মতন জায়গা নেই।
তুমি সেখানে থাকতে পারবে না। আকাশের কথা শুনে মেঘলা বলে উঠল, সেটা তুমি কি করে বুঝলে আমি কোথায় থাকতে পারবো কি পারবো না? সেটা তো আমি একমাত্র জানবো, সেটা তো তুমি জানতে পারো না। না মেঘলা, তুমি হয়তো এখন আবেগের বশে কথাগুলো বলছো। কিছুদিন পর তুমি ঠিকই তোমার ভুলটা বুঝতে পারবে, তখন তুমি আর এই সম্পর্কটা চাইবে না। তুমি এত বড় একটা কথা বলতে পারলে কিছুদিন পর আমি নিজেই আর এই সম্পর্কটা চাইবো না? তাহলে তুমি আমাকে এতদিনে এই চিনলে? এই বলে মেঘলা সেখান থেকে চলে যেতে চাইলে আকাশ মেঘলাকে আটকায়। মেঘলার কথা শুনে আকাশ বুঝতে পারলো যে মেঘলার কষ্ট হয়েছে, তাই আকাশ মেঘলাকে বলে উঠল, তুমি আমার কথায় রাগ করো না। আমি দেখতে গেলো, তারপর আমি আর 5টা বয়ফ্রেন্ডের মতো তোমাকে দামি উপহার, প্রতিদিন ঘুরতে নিয়ে যাওয়া, রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া, সেসব কিছুই করতে পারবো না। আমার ওইসব চাই না। এখন তুমি এই কথাগুলো বলছো, কিন্তু তুমি দেখবে সময় যত পার হবে তখন হয়তো তুমি এইসব চাইবে, কিন্তু তখন আমি সেই সব কিছুই দিতে পারবো না। তখন শুরু হবে আমাদের সম্পর্কের তিক্ততা। একটা সময় হয়তো আমরা আলাদাও হয়ে যেতে পারি। তাই আমি সব কিছু ভেবেই তোমাকে এই কথাগুলো বলছি। আমার কথাগুলো তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি ভুল কিছু বলিনি। তোমার এত বড় বড় ভাষণ আমি শুনতে চাই না। আগে তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো, না হলে? এত বোঝানোর পরেও মেঘলার এমন কথা শুনে আকাশ অবাক, আর অবাক হয়েই বলে উঠল, না হলে কি করবে তুমি? দেখতে চাও নাকি? এই 1 মিনিট, তুমি কি করতে চাইছো? মরে যাওয়ার প্ল্যান করছো না তো? আকাশের কথা শুনে মেঘলা অবাক হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, তোমার কি আমাকে সেই পুরানো দিনের মেয়ে মনে হয়? আমি এখনকার মেয়ে, স্মার্ট, শিক্ষিত হয়ে এই রকম বোকার মতো কাজ করব, সেটা তুমি ভাবলে কি করে? তাহলে তুমি কি করতে চাইছো? মেঘলা তখন নিজের কোমরে হাত রেখে মাথাটা একটু উঠিয়ে বলে উঠল, আমি আজকালকার মেয়ে, আর আজকালকার মেয়েরা কোনো ছেলেকে ভালোবাসলে সেই ছেলে রাজি না হলে তাকে তুলে এনে বিয়ে করে। মেঘলার কথা শুনে আকাশ অবাকের উপরে অবাক। তখন আকাশ বলে উঠল, তোমার মনে হয় যে আমার মতো 6 ফুটের ছেলেকে তোমার মতো 4 ফুটিয়া তুলে নিয়ে যেতে পারবে? আকাশের কথা শুনে মেঘলা আবার কিছুটা রেগে গিয়ে বলে উঠল, এই কে বললো আমার হাইট 4 ফুট? তাহলে তুমি বলো তোমার হাইট কত? আমার হাইট 5 ফুট। ও, তাহলে তো সেই একই হলো। এক হলো মানে? 4 ফুট আর 5 ফুট কবে থেকে এক হয়ে গেল? আমার কাছে একই। তাহলে আমার কাছে 5 ফুট আর 6 ফুট একই, ঠিক আছে? এই বলে মেঘলা মুখ ফিরিয়ে আকাশের দিকে পিছন করে দাঁড়ালো। আর তখন আকাশ বলে উঠল, আচ্ছা, তাহলে আজকের মতো ঝগড়া এখানেই শেষ, পরে আবার দেখা হবে। আজ তবে আমি বাড়ি যাই। এই বলে আকাশের সামনের দিকে হাঁটা শুরু করলে মেঘলা আবার আকাশের পথ আটকে বলে উঠল, এত সব মারাত্মক চিন্তা ভাবনা নিয়ে রাতে ঘুমাও কিভাবে? আকাশ তখন অবাক হয়ে মেঘলার দিকে তাকিয়ে থাকে। তখন মেঘলা বলে উঠল, ভালোই তো, আমাকে কথার জালে ঘুরিয়ে বোকা বানানোর প্ল্যান করেছো। বোকা আর আমি? কাকে? তোমাকে বানাচ্ছি? কি যে বলো না, আমার মাথায় কটা ঘাড় আছে যে তোমাকে বোকা বানাবো? আচ্ছা, আবার কথা? চুপ, একদম চুপ। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি। বোকা আমাকে তুমি কিছুতেই বানাতে পারবে না, তাই ঝটপট বলো। কি? এই যে তুমি আমাকে ভালোবাসো, বলো। কি হলো, বলছো না কেন? বলো বলছি। আকাশ তখনও চুপ। তাই দেখে মেঘলা বলে উঠল, তুমি আমাকে সত্যিই ভালোবাসো না আকাশ? আমি সত্যিই খুব বোকা। আমি ভেবেছিলাম তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না, তুমি বাড়ি ফিরে যাও। এই বলে মেঘলা কাঁদতে কাঁদতেই বাড়ি ফিরে যায়। আকাশ তখনও কিছু বলতে পারেনি। মেঘলা ভেবেছিল আকাশ তাকে আটকাবে, কিন্তু মেঘলাকে ভুল প্রমাণিত করে আকাশ মেঘলার পথ আটকায়নি, মেঘলাকে বাড়ি যেতে দিয়েছে। সেই জন্যই মেঘলার বাড়ি ফিরে গিয়ে নিজের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে কাঁদছে।
মেঘলার মা বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘলা কোনো সাড়া দেয়নি। শুধু বলেছে এখন তার কিছু ভালো লাগছে না, তাই কিছুক্ষণ সে একা থাকতে চায়। মেঘলা যে বড়ই অভিমানী মেয়ে, সে কথা মেঘলার মা জানে, তাই আর বেশি বিরক্ত করেনি। মেঘলা কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে মেঘলা জানে না। ঘুম ভাঙলো কারোর ঠান্ডা হাতের স্পর্শে। ঘুম ভাঙতে মেঘলা চোখ মেলে দেখে তার সারা রুম অন্ধকার। তারপর যেই বিছানা থেকে উঠতে যাবে অমনি কারোর বুকে ধাক্কা লাগে মেঘলার। অন্ধকারে মেঘলা পা জড়িয়ে পড়ে যেতে গেলে কারোর শক্ত দুটো হাতের বাহুতে মেঘলাকে কেউ আঁকড়ে ধরেছে। ভয়ে চিৎকার করতে যাবে এমন সময় কেউ মেঘলার মুখ চেপে ধরে। ভয়ে মেঘলা ঘামতে শুরু করেছে। সেই শক্তপোক্ত হাতের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও যখন মেঘলা নিজেকে ছাড়াতে পারল না, তখন মেঘলা চুপ করে দাঁড়িয়ে যায়। আর তখনই কেউ মেঘলার কানের কাছে এসে ফিস ফিস করে বলে উঠল, তোমার কান্না ভরা দুটো চোখ যে আমাকে ঘুমোতে দিচ্ছে না, আর এদিকে তুমি দিব্যি ঘুমোচ্ছ, এটা কিন্তু অন্যায়। আমার কথা তুমি একটি বারও ভাবলা না, আর আমাকে ভালোবাসার দাবি জানাও। মেঘলা কিছুই বলছে না দেখে আকাশ আবার বলে উঠল, কি হলো, এখন কথা বলছো না কেন তুমি? তখন তো তুমি অনেক কথা বলছিলে, তাহলে এখন চুপ কেন? আর তখনই মেঘলা নিজের পা দিয়ে আকাশের পায়ে একটা জোরে লাথি মারে। আর তাতে আকাশ মেঘলার মুখ থেকে নিজের হাত সরিয়ে আহ বলে একটা আর্তনাদ করে উঠল। আর তখন মেঘলা বলে উঠল, আমার মুখে হাত দিয়ে বন্ধ করে আবার বলছে কথা বলছো না কেন? ন্যাক যত সব। এই বলে মেঘলা ঘরের আলো জ্বালিয়ে দিল আর দেখতে পেল তার সামনে আকাশ দাঁড়িয়ে। তাকে দেখে মেঘলা আবার মুখটা গম্ভীর করে বলে উঠল, তুমি আমার ঘরে এত রাতে কি করছো? আর কিভাবে আমার ঘরে এলে? দরজা তো বন্ধ। মেঘলার কথা শুনে আকাশ মেঘলার ব্যালকনির দিকে ইশারা করতে মেঘলা বলে উঠল, তুমি কি আমাকে এখন এটাই বোঝাতে চাইছো যে তুমি ব্যালকনি দিয়ে আমার ঘরে এসেছো? মেঘলা প্রশ্নটা করেই আকাশের দিকে তাকিয়ে থাকলে আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে মেঘলা আকাশের সামনে এসে কোমরে হাত দিয়ে বলে উঠল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ব্যালকনি দিয়ে এলে কিভাবে? পাইপে চড়ে। তোমার কি মাথায় এতটুকু বুদ্ধি নেই? তুমি জানো আমি 3rd ফ্লোরে থাকি। এখান থেকে পড়লে তোমার শরীরে একটা হাড়গোড়ও আস্ত থাকবে না, বুঝতে পারছো? এই 6 ফুটের শরীরটা তখন কোনো কাজে আসবে না। তুমি কি এটা সিনেমা পেয়েছো নাকি? তুমি একটা বাঁদর। কি জানি বাবা, না হলে তুমি পাইপে করে উঠলে কেমন করে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে মেঘলা একটু থামলো। আর তখন আকাশ বলে উঠল, আমি মানুষ, মোটেও বাদর না। আমি এমনটা ছিলাম না, এই তোমার সাথে থেকে থেকে আমার এই অবস্থা হয়েছে। তাহলে আর আমার সাথে ঘোরো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাস। আর তুমি এখন আমার ঘরে কি করছো? তোমার সাথে দেখা করতে এলাম। কেন? আমাকে দেখার মতো কি আছে? আমি সার্কাসের জোকার নাকি যে রাতের বেলায় আমাকে দেখার জন্য আসতে হবে? না, সেটা নয়, কিন্তু কোনো কিন্তু না। যেমনভাবে এসেছো তেমনভাবে আবার নিচে চলে যাও। মেঘলার কথা শুনে আকাশ বুঝতে পারলো মেঘলা এখন খুব রেগে আছে। তাই আর কোনো কথা না বলে আকাশ ব্যালকনি দিয়ে আবার নিচে নেমে চলে যায়। সেটা দেখে মেঘলার আবার মনটা খুব খারাপ হয়ে যায়। পিছন ঘুরে মেঘলা আবার বলে উঠল, যদি চলে যাওয়ার জন্য এসেছিলে তাহলে এলি বা কেন? আবার আমাকে কাঁদাতে চাও তুমি? কথাগুলো বলেই মেঘলা নিজের চোখে জল মুছতে লাগলো। এমন সময় আবার কেউ পিছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরলো। আচমকাই এমনভাবে কেউ জড়িয়ে ধরতে মেঘলা আবার কিছুটা ভয় পেয়ে যায়। মাথা ঘুরিয়ে আবার পিছনের দিকে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। মেঘলা কান্না করার জন্য কোনো কথা বলছিল না। তখন আকাশ বলে উঠল, আমি তোমাকে ছেড়ে এই অবস্থায় কিভাবে চলে যাই বলো? তুমি নিজের অবস্থা কি করেছো দেখেছো? কান্না করে করে চোখ, গাল, মুখ, নাক একেবারে লাল করে নিয়েছো। এত কান্না করার কি আছে? মেঘলা তখন আবার কাঁদতে কাঁদতেই বলে উঠল, তুমি সেসব কিছুই বুঝবে না। এই বলে মেঘলা আবার কাঁদতে শুরু করলো। তা দেখে আকাশ বলে উঠল, আচ্ছা, আমি বুঝতেও চাই না, শুধু চাই তুমি ভালো থাকো। আমার ভালো থাকার খবর যদি তুমি জানতে তাহলে তুমি এই কথা বলতে না।
আমি তোমাকে কি করে বোঝাই? আমি বুঝতে চাই না। তুমি মাঝে মাঝে বাচ্চাদের মতন কেন ব্যবহার করো মেঘলা? সেটা তোমাকে জানতে হবে না। তুমি বাড়ি ফিরে যাও, তুমি আমারটা ঠিক বুঝে নেবে। তখন আকাশ বলে উঠল, এখন তো আর সেটা হবে না। বলছে আমার বউ হবে, বিয়ে করে সেই ভাঙাচোরা ঘরটায় নতুন বউ হয়ে যেতে পারবে। আকাশের কথা শুনে মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন আকাশ আবার বলে উঠল, কি হলো বলো? তুমি কি আমার সেই ভাঙাচোরা ঘরটায় আমার বউ হয়ে যেতে পারবে? দ্বিতীয়বার আকাশের মুখে বউ কথাটা শুনে এক প্রকার ঝাঁপিয়ে ওঠে মেঘলা, আর সঙ্গে সঙ্গে আকাশকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি রাজি, চলো আজই আমরা বিয়ে করে ফেলি। মেঘলার কথা শুনে আকাশ যেন আকাশ থেকেই পড়ল, আর মনে মনে বলে উঠল, কি মেয়ে রে বাবা, বউ হতে বললাম বলে আজকেই বউ হতে হবে নাকি? এই মেয়েকে নিয়ে আমি কি করব? শেষে ওর পাগলামি দেখতে দেখতে আমি নিজেই পাগল হয়ে যাব মনে হয়। হে ভগবান, আমাকে বাঁচাও। কি হলো, কিছু বলছো না যে? চলো আজই আমরা বিয়ে করে ফেলি। আকাশ তখন নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে উঠল, এই না না, আজ বিয়ে করতে হবে না। কেন কেন? তোমাকে আমার বিশ্বাস নেই? তুমি আবার কখন পাল্টে যাবে কে জানে। আমি আর রিস্ক নিতে চাই না। চলো আজই বিয়ে করে ফেলি, আর আমি তোমার কোনো কথা শুনবো না। মেঘা, তুমি কেন বুঝতে চাইছো না? এমন অবুঝের মতন কাজ করো না। আমি এত কিছু জানি না, বুঝিও না। আমি শুধু তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে বেঁধে রাখতে চাই। আমি তোমারই আছি মেঘলা, আর বেঁধে রাখার প্রয়োজন নেই। কারণ আমি নিজেই তোমার কাছে বাধা পড়ে গেছি। আমি বাধা পড়ে গেছি তোমার মায়ায়, যেখানে চাইলেও আমি আর তোমার মায়া কাটিয়ে যেতে পারবো না। কিন্তু তুমি আমার পরিস্থিতিটা একটা বার বোঝার চেষ্টা করো। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে আমি তোমার বাবার কাছে মাথা উঁচু করে তোমাকে যেন আমার জীবনে চাইতে পারি। সেদিন আর তোমার বাবা আমাকে মানা করতে পারবে না। আমি চাই না কারোর মনে কষ্ট দিয়ে আমি তোমাকে আমার জীবনে আনতে। আমি চাই আমাদের সম্পর্কটা সবাই হাসি মুখে মেনে নিক। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল, আর তখন আকাশ বলে উঠল, পারবে না তুমি মেঘলা, আমার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতে পারবে না। পারবো আকাশ, পারতে আমাকে হবেই। আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতে রাজি আছি। শুধু তুমি আমার পাশে থাকবে তো? আমি তোমার পাশে আছি মেঘলা, কারণ এখন আর আমি তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি আমার পরিস্থিতির কথা ভেবে আমার ভালোবাসার কথা তোমাকে কোনোদিনও বলতে পারিনি। আমি চাই আমি নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে তোমার সামনে তোমাকে ভালোবাসার কথা সবাইকে জোর গলায় বলতে। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করো মেঘলা। আমি অপেক্ষা করতে রাজি আছি। এই বলে আকাশ মেঘলাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আকাশ মেঘলার বাড়ি থেকে চলে যায়। আকাশ চলে যাওয়ার পর রাতে বিছানায় শুয়ে আকাশের কথা মনে করে মেঘলা মনে মনে খুব খুশি হয়। আর তখনই মেঘলার পেটের মধ্যে শব্দ হতে শুরু করে। সারাদিন না খাওয়ার জন্য খিদের জ্বালায় পেটের ভিতর ইঁদুরগুলো যে এবার জোরে জোরে চলাফেরা শুরু করেছে, এখন সেটা মেঘলা ভালো মতনই বুঝতে পারছে। তাই আর তখন মেঘলার ঘুম আসছে না। পেটে খিদে রেখে ঘুমও তো আসবে না। তাই আর কোনো উপায় না পেয়ে মেঘলা নিজের রুমের দরজা খুলে আস্তে আস্তে পা টিপে রান্নাঘরের দিকে গেল। সেখানে গিয়ে এদিক ওদিক দেখেও মেঘলা কোনো খাবার খুঁজে পেল না। তখন মনে মনে বলে উঠল, ইস, তখন যদি খাবার খেয়ে নিতাম তাহলে ভালো হতো। এই রাতের বেলায় চোরের মতো নিজের ঘরে খাবার খুঁজতে হতো না। এখন আমি কি করি? খিদের জ্বালায় আমার তো আবার রাতের বেলা ঘুমও আসছে না। মনটা ভালো ছিল না বলে খিদেও পাইনি, এখন মনটা ভালো হয়েছে। তাই দেখো খিদেটাও যেন মাথার ওপরে চড়ে বসেছে। দেখি বিস্কুট আছে, যদি তাহলে রাতে বিস্কুট খেয়েই পেটটা ভরাতে হবে। এমন সময় রান্নাঘরের আলো জ্বলে উঠল। তারপর আস্তে আস্তে পিছন ফিরে মেঘলা দেখলো যে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। মাকে রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘলা একটু ভয় পেল, তবে মুখে কিছু কথা বলল না। তখন তার মা শ্রেয়া বলে উঠল, কি রে, এতক্ষণে খিদে পেয়েছে? তা এতক্ষণ নিজেকে ঘরের মধ্যে আটকে রেখে কি করছিলি? কি হয়েছে আজকে?
সোজাসুজি মায়ের এমন তীক্ষ্ণ কথায় মেঘলা কি বলবে সেটা বুঝতেই পারল না। মেঘলা মনে মনে বলে উঠল, এখন চুপ করে থাকাই ভালো। এখন খুশির চোটে কি না কি বলে ফেলবো, তা থেকে কিছুই বলবো না। কিছু বলা মানে সব গন্ডগোল করা, তার থেকে চুপ করে থাকাটাই বেস্ট অপশন। মেঘলাকে চুপ করে থাকতে দেখে শ্রেয়া বলে উঠল, বুঝলাম, তাহলে বলবি না তুই। মেঘলাকে কিছু বলতে না দেখে শ্রেয়া তখন আবার কিছুটা রেগে গিয়ে বলে উঠল, তাহলে আজকে রাগটা কার উপর হয়েছিল? রাগের কথা শুনে মেঘলা তার মায়ের দিকে তাকালো। আর তখন মেঘলা মনে মনে বলে উঠল, মা, কি করে বুঝলে আমি কারোর উপর রেগেছিলাম বলে? মেয়েকে আবার নিজের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রেয়া বলে উঠল, আমি তোমার মা, তাই তোমার সব কিছুই আমি বুঝি। কখন কি তুমি করতে পারো, কতটা করতে পারো, সে সব কিছুই আমার ধারণা আছে। আচ্ছা বাদ দাও, রাগটা যখন মিটেই গেছে তখন আর খাওয়া বন্ধ করে কি হবে? যাও, ফ্রিজের ভিতর নিজের খাবার আছে, খেয়ে নাও। আর তখনই মেঘলা বলে উঠল, ঠান্ডা খাবার খাবো? মেঘলার কথা শুনে শ্রেয়া পিছন ফিরে মেঘলার দিকে তাকালো। তা দেখে মেঘলা আবার বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা খাবারই খেয়ে নেব। তখন শ্রেয়া সামনে এসে বলে উঠল, খাবারই পাচ্ছিলে না, বিস্কুট খেয়ে রাতটা পার করতে হবে। এখন যখন আমি বললাম খাবার ফ্রিজে আছে, তখন আবার আয়েশ করে বলা হচ্ছে ঠান্ডা খাবার খাবো। যাও, টেবিলে গিয়ে বসো, আমি খাবার গরম করে নিয়ে আসছি। তার মায়ের কথা শুনে মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে চেয়ার টেনে খাবারের টেবিলে বসলো। আর তা দেখে শ্রেয়া তার পাগল মেয়ের কাণ্ড দেখে আড়ালে একটু হেসেই রান্নাঘরে গিয়ে মাইক্রোওয়েভে খাবারগুলো গরম করে নিয়ে এসে মেঘলার সামনে দিল। আর তখনই মেঘলা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তুমি এবার রুমে গিয়ে ঘুমিয়ে যাও, আমি খাবার খেয়ে বাসনগুলো ধুয়ে রেখে দেবো। মেয়ের কথা শুনে শ্রেয়া একবার ভালো করে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলে উঠল, আজকে কি হয়েছে বলতো? নিশ্চয়ই কোনো কেস আছে। যে মেয়েকে একটা কাজ বললে তার 10টা বাহানা দে, সে আজ নিজে বলছে খাবারের বাসনগুলো ধুয়ে রেখে দেবে। তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল কেস আছে। কি হয়েছে আমাকে বল। মায়ের এমন জেরা করতে দেখে মেঘলা বলে উঠল, কি মুশকিল, আমি কাজ করতে গেলে তোমার এখন গন্ডগোল মনে হয়? আজ যখন কাজ করি না তখন তো তুমি আমাকে এক গাদা কথা শোনাও, আর এখন কাজ করতে চাইছি তাতেও তুমি আমাকে কথা শোনাবে? হ্যাঁ, আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে তুই কাজ করার কথা বলছিস। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, আর গন্ডগোল কেস নিশ্চয়ই একটা আছে, আর আমি শীঘ্রই সেটা খুঁজে বের করব। এই বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়। শ্রেয়া চলে গেলে মেঘলা যেন হাফ ছেড়ে বাঁচে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, যা বাবা, বাঁচা গেল। মা এমনভাবে জেরা করেছে যে পুলিশও মায়ের কাছে হার মেনে যাবে। সত্যি মায়েদের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। এভাবেই দিন কাটতে লাগলো। এদিকে আকাশের বাড়ির সংসারের অবস্থা একেবারেই খুব খারাপ। তার উপর একদিন রূপা এসে তার বাবা আশিসকে জানায় যে, বাবা, আমার নতুন কলেজে অ্যাডমিশনের টাকা লাগবে। টাকা লাগবে কথাটি শুনেই যেন আকাশের বাবার শরীর তখন হঠাৎই খারাপ হয়ে যায়। তখন শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আকাশ নিজের লজ্জা ত্যাগ করে তার বাবার ওই রিক্সা নিয়ে মুখে মাস্ক পরে নেমে পড়ে রাস্তায়। কিন্তু এভাবে কোনোদিন অল্প টাকা রোজগার হয় তো কোনোদিন আবার হয়ও না। যেদিন হয় না সেদিন একবেলা না খেয়ে কাটিয়ে দিতে হয়, আবার কখনো দুবেলায় উপোস থেকে যেতে হয় সবাইকে। এরই মধ্যে একদিন রূপা এসে তার দাদা আকাশকে আবার জানায় যে, দাদা, কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আমি কি আর পড়তে পারবো না? রূপা কথাটি বলে আকাশ দেখলো তার বোনের চোখে জল। তখন আকাশ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, তার আগে তুই আমাকে একটু কথা বলতো, আর কতদিন সময় আছে? হাতে আর 7 দিন সময় আছে, 7 দিন পর আর ভর্তি নেবে না। কথাটা শুনে আকাশ বেশ চিন্তায় পড়ে যায়। তখনই আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায় রিক্সা নিয়ে। কিন্তু এদিকে দিনরাত রিক্সা চালিয়েও আকাশ তার বোনের কলেজে ভর্তির ফিস জোগাড় করতে পারছিল না। তাই কোনো উপায় না পেয়ে আকাশ ব্লাড ব্যাংকে যাওয়া শুরু করে প্রতিদিন। ওখান থেকে যে টাকাগুলো পেত সেগুলো বোনের কলেজে ভর্তির জন্য জমাতে থাকে।
আকাশের শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। আকাশের শরীরের এমন অবস্থা দেখে আকাশের মা রেখা জিজ্ঞেস করে, এ কি রে আকাশ, শরীর ঠিক আছে তো বাবা? মায়ের কথা শুনে আকাশ বলে উঠল। কেন মা, তুমি এমন কথা কেন বলছো? তখন আকাশের কথা শুনে রেখা দেবী বলে উঠল, আসলে দিন দিন তোর মুখ চোখ কেমন ফ্যাকাশে লাগছে, তাই বলছি। মায়ের কথা শুনে আকাশ কিছু বলল না, মিথ্যে বলল। আসলে রোদের মধ্যে রিক্সা চালাই তো, তাই এমনটা লাগছে। এই কথা বলে আকাশ আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে আরও কিছুদিন যেতে থাকে। প্রতিদিনই প্রায় আকাশ ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসে, আর সেখান থেকে পাওয়া টাকা তার বোনের কলেজের ভর্তির জন্য জমা করতে থাকে। এরই মাঝে মেঘলা আকাশকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো আকাশ? মেঘলার কথা শুনে আকাশ বলে ওঠে, কেন, আমার আবার কি হবে? কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি ভালো নেই, তোমার শরীর ভালো নেই, তোমার চোখ মুখ দিন দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব ভয় করছে। তোমার কিছু হয়েছে? আমাকে বলো না, বলতে পারো আমাকে? মেঘলার কথা শুনে আকাশ আবার নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কি যে বলো না মেঘলা, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি। আসলে এদিক ওদিক ঘুরে চাকরি জোগাড় করার জন্য হয়তো আমাকে এমন দেখাচ্ছে। আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছে। চলো, আজকে যেতে হবে, আবার একটা জায়গায় যেতে হবে। এই বলে আকাশ মেঘলাকে সেখানে রেখেই বাড়ি চলে যায়। মেঘলা আকাশের যাবার দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে মেঘলা বলে উঠল, জানি না আকাশ, তোমার কি হয়েছে, তবে আমার ঠিক লাগছে না। তোমার কিছু তো একটা হয়েছে। আর তারপর এদিকে প্রতিদিন ব্লাড ব্যাংকে রক্ত দিতে দেখে ব্লাড ব্যাংকের এক কর্মী কৌতূহলবশত আকাশকে তার এই প্রতিদিন রক্ত দেওয়ার কারণ জানতে চায়। তুমি আজকেও চলে এসেছো রক্ত দিতে? একটু তাড়াতাড়ি করো দাদা, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, তুমি প্রতিদিন এরকমভাবে রক্ত কেন দিচ্ছ? কারণটা একটু বলবে আমায় প্লিজ? আসলে দাদা, আমার অনেকগুলো টাকার প্রয়োজন, খুবই আর্জেন্ট। কিন্তু কেন, কি করবে এতগুলো টাকা দিয়ে? বোনের কলেজে অ্যাডমিশনের আজকেই লাস্ট ডেট। আজকে যদি ওকে অ্যাডমিশন করাতে না পারি, তাহলে যে আমার বোন কলেজে পড়তে পারবে না। তুমি বলো, আমি দাদা হয়ে কি সেটা চাইবো? বলো না প্লিজ, আর দেরি করো না। রক্ত নিয়ে আর সমস্ত ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে আমাকে টাকাটা দাও। আজকে যে করে হোক সময়ের মধ্যে কলেজে পৌঁছে বোনটাকে আমার ভর্তি করাতে হবে। একটু তাড়াতাড়ি করো দাদা। কিন্তু এতবার রক্ত দিলে যে তোমার শরীর আরো দুর্বল হয়ে পড়বে। আমি আমাকে নিয়ে ভাবছি না, এই মুহূর্তে আমার বোনের কলেজে ভর্তি হওয়াটাই আসল, ব্যাস, আর কিছুই না। এরপর আকাশ রক্ত দিয়ে সেই টাকা নিয়ে বোনের কলেজের ভর্তির সমস্ত ব্যবস্থা করে ফেলে। এরপর বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়ে। রূপা তার কলেজে ভর্তির খবর শুনে খুবই খুশি হয়, আর সেই খুশিতে রূপা আকাশকে ডাকতে থাকে। কিন্তু আকাশ কোনো কথা বলে না। বেশ কয়েকবার ডাকে, কিন্তু তাতেও আকাশ আর কোনো সাড়া শব্দ দেয় না। তারপর রূপা খুব ভয় পায়, আর তখন রূপা তার মা বাবাকে ডেকে নিয়ে আসে। তারপর তারাও আকাশকে অনেকবার করে ডাকে, কিন্তু তাতেও আর কোনো কিছু কথা না বললে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। তখন রেখা দেবী বলে ওঠে, যা তো রূপা, রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে আয়। মায়ের কথা শুনে রূপা দৌড়ে যায় রান্নাঘরে। তারপর রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে মায়ের হাতে দেয়। তখন রেখা দেবী আকাশের চোখে মুখে জল ছেটালেই আকাশের জ্ঞান ফিরে আসে। আর তখন আকাশ উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা আকাশের ছিল না। চোখ মুখ ফ্যাকাশে আর অনেকটাই দুর্বল, অক্ষম লাগছিল তার নিজে। এরপর পরের দিন রূপা আকাশকে সরকারি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার সেখানে ঠিকমতো আসে না। সেই হসপিটালের অবস্থাও খুব একটা ভালো না, তাই রূপা ওর এক বান্ধবীকে সবটা জানায়। তখন রূপার বান্ধবী সবটা শুনে তার দাদাকে বলে। তখন তার দাদা তারই এক চেনা জানা এনজিওতে আকাশকে নিয়ে আসতে বলে। রূপাও সেই মতো আকাশকে সেখানে নিয়ে যায়। আসলে প্রাইভেটে ডাক্তার দেখানোর মতো সামর্থ্য তাদের ছিল না, আর এই এনজিওতে সকল দুস্থ মানুষদের বিনা পয়সায় যত্ন সহকারে চিকিৎসা করা হয়, এমনকি ওষুধপত্র দিয়ে দেওয়া হয়। সেখানে ডাক্তার দেখালে ডাক্তার বলে যে আকাশের শরীরে একেবারেই রক্ত নেই, রক্তাল্পতা হয়েছে, শরীর একেবারেই প্রায় রক্ত শূন্য, আর বেশি দেরি হলে হয়তো ওকে বাঁচানোই যেত না। কিন্তু ডাক্তারের এমন কথা শুনে সবাই ভাবে যে এমনটা কি করে হলো। আর তখনই সেখানে রূপার আরেক বান্ধবীর দাদার সাথে আকাশের দেখা হয়ে যায়। তাকে দেখে আকাশ খুব অবাক হয়ে যায়, কারণ উনি হলেন সেই ব্লাড ব্যাংকের কর্মী। তারপর তপন জিজ্ঞেস করে,
কি হয়েছে আকাশ? তুমি হাসপাতালে, আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তখন আকাশের বোন রূপা বলে উঠল, আসলে দাদা আর বলো না, দাদার কি হয়েছে কিছুই জানি না। ডাক্তার বলল শরীরে নাকি এক ফোঁটাও রক্ত নেই, আর একটু দেরি করে এলে হয়তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। রূপার কথা শুনে তখন তপন বলে উঠল, এটা তো হওয়ারই ছিল। আমি জানতাম এমন একটা কিছুই হবে, তাই আমি আকাশকে বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনেনি। তপনের কথা শুনে রূপা খুব অবাক হয়ে যায়। তখন রূপা বলে ওঠে, কেন দাদা, কি হয়েছে? আর তুমি এমন কথা কেন বলছো? আর দাদাকে কিসের জন্য বারণ করেছিলে? তখন তপন বলে উঠল, আসলে তোমার কলেজে ভর্তির জন্য তোমার দাদা নিজের শরীরের রক্ত বিক্রি করে টাকা জোগাড় করেছে। তপনের কথা শুনে রূপা ওখানেই কেঁদে ফেলে। তারপর বাড়িতে এসে রূপা সব ঘটনা তার মাকে বললে রেখা দেবী আকাশকে খুব বকতে থাকে, সাথে রূপাকেও, আর বলে, অভাগী, তুই কি জানিস না যে আমাদের অবস্থা কেমন? সেখানে তুই কলেজে ভর্তির কথা ভাবলি কি করে? প্রতিদিন খাবার জোটে না, তারপর পড়ার কত শখ। তুই জানিস না আমাদের কোনো শখ আহ্লাদ করতে নেই, স্বপ্ন দেখতে নেই, কারণ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে না। মায়ের কথা শুনে রূপা খুব কাঁদতে লাগলো। তা দেখে আকাশ বলে উঠল, মা, তুমি বোনকে এমন কথা বলো না। ওর তো কোনো দোষ নেই, ও তো ছোট। ও এত কিছু কিভাবে বুঝবে বলো? আর যখন সব সমস্যা মিটেই গেছে, আর কোনো সমস্যা নেই, তাহলে তুমি ওকে এমনভাবে বলো না। মিটে গেছে, আর তোর যে এত বড় ক্ষতি হতে চলেছিল সেটার কি হবে? তুই তো নিজের দিকটা না ভেবে বোনের পড়ার কথা ভেবেছিস। তোর কিছু হয়ে গেলে আমাদের কে দেখবে? তোর বাবার এই অবস্থা, তার উপর তো যদি শরীরটা খারাপ হয়ে যায়, তখন সংসারটা চলবে কি করে? বুঝতে পেরেছিস তুই? তুই কেন, তোরা কেউ আমার কথা বুঝিস না। মায়ের কথা শুনে রূপা খুব কাঁদতে লাগলো। তা দেখে আকাশ বলে উঠল, এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিনও হবে না। তখন রেখা দেবী আর রাগ করে থাকতে পারলেন না, বলে উঠল, এবারের মতো মাফ করলাম, কিন্তু এরপর যদি নিজের খেয়াল না রেখে কোনো কিছু করতে গিয়েছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে দিলাম। মায়ের কথা শুনে আকাশ মুখে একটা হাসি ফুটিয়ে বলে উঠল, ওকে মাদার ইন্ডিয়া, আর এমনটা হবে না, কথা দিলাম। ঠিক আছে, আর এত তেল দিতে হবে না, যাও ঘরে গিয়ে রেস্ট নে। মায়ের কথা শুনে আকাশ নিজের ঘরে চলে যায় রেস্ট নেওয়ার জন্য। এভাবে দিন যেতে লাগলো, কিন্তু আকাশ কোনো চাকরি জোগাড় করতে পারলো না। এরই মাঝে আকাশের বাবার শরীর আবার খারাপ করলো, কিন্তু কিছুতেই আকাশ তার বাবার ওষুধের খরচ জোগাড় করতে পারে না। এমন সময় আকাশ খবর পায় কোনো একজনের কিডনির দরকার। তখন কোনো উপায় না পেয়ে আকাশ নার্সিংহোমে যায় কিডনি বিক্রি করতে, কিন্তু সেখানে ওই ব্লাড ব্যাংকের কর্মী তপন কোনো কাজে নার্সিংহোমে যায় আর আকাশকে দেখে ফেলে। তখন লুকিয়ে জানার চেষ্টা করে আকাশ এখানে এসেছে কেন। তারপর যখন জানতে পারে যে আকাশ এখানে নিজের কিডনি বিক্রি করতে এসেছে, তারপর তপন আকাশকে ডাকে আর বলে, আকাশ, তুমি এখানে কি করছো? আকাশ তপনকে দেখে একটু ঘাবড়ে যায়, তারপর আমতা আমতা করতে থাকে। তখন তপন বলে উঠল, তুমি আবার এখানে নিজের কিডনি বিক্রি করতে এসেছো? এই তো কয়দিন আগে তোমার শরীরের যা অবস্থা হয়েছিল, তারপরেও আবার তুমি নিজে এত বড় ক্ষতি করতে চাইছো? কথাটি শুনে আকাশ তপনের হাত ধরে বলে উঠল, প্লিজ দাদা, তুমি এই কথাটা বাড়িতে কাউকে বলো না। আকাশের কথা শুনে তপন বলে উঠল, না না, আমি তোমার কোনো কথা শুনবো না। এই কথাটা আমাকে তোমার বাড়িতে জানাতেই হবে। তুমি নিজে জানো তুমি তোমার নিজের কত বড় ক্ষতি করতে চাইছো। আমার কাছে যে আর কোনো উপায় নেই দাদা। বাবার শরীর খুব খারাপ, ওষুধ খাওয়াতে হবে, আর আমার কাছে কোনো চাকরিও নেই, আর পকেটে একটা টাকাও নেই আমার। আমি এখন কি করব বলো? ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তুমি তোমার বাবার ওষুধ কিনে নিয়ে বাড়ি যাও। তপনের কথা শুনে আকাশ বলে উঠল, না দাদা, এমনটা হয় না। কেন তুমি টাকাটা নিতে চাইছো না? আমি সত্যি বলছি আকাশ, এরপর যদি আমি এরকম কোনো খবর পাই, তাহলে আমি তোমার বাড়িতে জানাতে বাধ্য হব। এইভাবে তুমি নিজের ক্ষতি করে তোমার সংসারের উন্নতি করতে পারবে না, সেটা বোঝার চেষ্টা করো। তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবারকে কে দেখবে, সেটা কি ভেবেছো?
তপন আকাশকে অনেক বোঝায়, টাকাও দিতে চায়, কিন্তু আকাশ টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তপন ওর বোনের হাত দিয়ে রূপার হাতে কিছু টাকা দেয় আর বলে এই টাকা দিয়ে যেন তার বাবার ওষুধ কিনে। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। তারপর একদিন একটা ওয়েবসাইটে আকাশ দেখতে পায় আর্মির পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে। আকাশও সেই ফর্ম ফিল আপ করে নেয়। তারপর আবার রিক্সা চালাতে থাকে। একদিন রাস্তায় আকাশ মুখে মাস্ক পরে রিক্সা নিয়ে যাচ্ছিল। এমন সময় আকাশ রাস্তায় মেঘলাকে দেখতে পায়। আকাশ কোনো রকমে সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু তখনই মেঘলা রিক্সা দাঁড় করাতে বলে। ভয়ে আকাশ ঘামতে শুরু করে। আকাশ মনে মনে ভাবে যে মেঘলা কি তবে তাকে চিনতে পেরেছে। আকাশ মেঘলার কাছে যেতে চাইল না, কিন্তু মেঘলা বারে বারে ডাকার জন্য আকাশ রিক্সা নিয়ে মেঘলার সামনে দাঁড়ায়। আকাশ কোনো কথা বলছিল না। মেঘলা নিজেই একটা জায়গার নাম বলে উঠল, যাবেন ওখানে? মেঘলার কথা শুনে আকাশ বুঝতে পারলো মেঘলা তাকে চিনতে পারেনি, তাই যেন হাঁপ ছেড়ে বাঁচল আকাশ। তারপর মাথা নাড়িয়ে জানালো যে হ্যাঁ সে যেতে পারবে। তারপর মেঘলা আকাশের রিক্সা চেপে বসলো। কিছুটা দূর যাওয়ার পর মেঘলার কেমন যেন একটা সন্দেহ হলো রিক্সা চালকের উপর। তখন মেঘলা বলে উঠল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? মেঘলার কথা শুনে আকাশ আবার মুখে শব্দ না করে মাথা নেড়ে সম্মতি জানায়। তখন মেঘলা বলে উঠল, আপনি মুখে মাস্ক কেন পরে রেখেছেন? মেঘলার এমন কথা শুনে আকাশ একটু ঘাবড়ে গেল, কিন্তু আকাশ তখন কিছুই বলছিল না, তাই মেঘলার আবার বেশি সন্দেহ হলো। তখনই মেঘলা বলে উঠল, আপনি মাস্কটা একবার খুলুন তো। মেঘলার কথা শুনে আকাশ এবার খুব ভয় পেল, কিন্তু তাও মুখে কোনো কথা বলল না। তখন মেঘলা রিক্সা থেকে নেমে আকাশের সামনে এসে দাঁড়ালো। তারপর সোজা আকাশের দিকে তাকিয়ে রইল, কিন্তু আকাশ মেঘলার চোখে চোখ রাখতে পারছে না। তখন মেঘলা খুব ভালো করে আকাশকে দেখে নিজেই আকাশের মুখের মাস্কটা টেনে খুলে দিল, আর সঙ্গে সঙ্গে আকাশ তার চোখ জোড়া বন্ধ করে নিল। তার কিছুক্ষণ পর আকাশ আস্তে আস্তে চোখ খুলে মেঘলার দিকে তাকালো। আকাশ দেখলো মেঘলা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন আকাশ বলে উঠল, মেঘলা, একদম আমার সাথে কথা বলবে না, আর আমার নামও তুমি তোমার মুখে উচ্চারণ করবে না। মেঘলার এমন কথায় আকাশ হতাশ হয়ে মেঘলার দিকে তাকিয়ে রইল। তখন আকাশ বলে উঠল, মেঘলা এমন কথা বলো না। তুমি আমাকে মিথ্যে কথা বলতে পারলে কেন? তুমি যদি আমাকে বলতে যে তুমি রিক্সা চালাচ্ছ, তাহলে কি আমি আমাদের সম্পর্কটা শেষ করে দিতাম? আমি তো তোমার সবটা জেনেই ভালোবাসি, আর ভালোবাসায় কোনো কথা লুকোতে নেই। কিন্তু তুমি আমাকে মিথ্যে বলেছো, কথা লুকিয়েছো। এখন তুমি বলো আমি কি করব? আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তুমি চাইলে আমাকে মারতে পারো, গালি দিতে পারো, নানা কথা শোনাতে পারো। কথাগুলো বলে আকাশ মেঘলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আকাশ আর একটা কথাও বলল না, আর ওদিকে মেঘলাও একটা কথা বলল না। তারপর ওভাবেই দুজন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে মেঘলা চলে যায়। আকাশ আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু মেঘলা আকাশের কোনো কথা শোনে না। সে সেখান থেকে চলে যায়। মেঘলার খুব অভিমান হয়, কারণ এতদিন মেঘলা অনেকবার করে জিজ্ঞাসা করা সত্ত্বেও আকাশ মেঘলাকে কিছুই জানায়নি। আকাশ শুধু এটুকু বলেছে যে সে এখন চাকরির জন্য ট্রাই করছে, সাথে প্রিপারেশন নিচ্ছে। তবে আজ আকাশকে রিক্সা চালাতে দেখে মেঘলার অভিমান হয়। তবে আকাশ রিক্সা চালায় তার জন্য মেঘলার খারাপ লাগেনি, বরং তাকে কেন কিছু বলেনি তার জন্য মেঘলার অভিমান হয়েছে। তাই মেঘলা আর আকাশের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। ওদের ব্রেকআপ হয় না, তবে তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। এভাবে দিন কাটতে লাগলো আকাশের। একদিকে তার বাবার ওষুধের খরচ, বোনের পড়াশোনার সাথে বিয়ে, সংসার চালানো, এসব কিছু চাপ আকাশের মাথার ওপর। অন্যদিকে মেঘলা কথা বলে না, দেখা হলেও না দেখার ভান করে। সব কিছু দেখে আকাশের ভীষণ কষ্টও হতো। বারবার ফোন করলে, মেসেজ করলেও মেঘলা কোনো রিপ্লাই দিত না। আবার এই রিক্সা না চালালেও আকাশের আর কোনো উপায় ছিল না। তার সাথে আবার আকাশ আর্মির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকে। খুব ভোরে উঠে দৌড়ানোর প্র্যাকটিস করতো, তারপর রিক্সা চালাতো। তবে এবার আর মুখে মাস্ক পরতো না। আর তারপর বাড়ি ফিরে অল্প খেয়ে অনেক রাত অবধি পড়াশোনা শেষ করে মাত্র 2-3 ঘন্টার মতো ঘুমানোর সুযোগ পেত। এভাবেই আকাশ এক্সাম দিল যথাসময়ে, এবং কঠিন পরিশ্রমের পর আকাশ উত্তীর্ণও হলো। তবে সেখানেও আকাশকে তার গায়ের কালো রঙের জন্য অনেক অপমান শুনতে হয়েছিল। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়। অনেক পরিশ্রম আর আকাশের কাজ দেখে আকাশকে সেনাবাহিনীর মেজর করে দেয়। এরপর আস্তে আস্তে আকাশের পরিবারের দুর্দশা কমল। তার বাবার ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানো হলো। বোনের পড়াশোনা চলছে ঠিক মতো। নতুন বাড়ি তৈরি করে। এখন আকাশ তার পরিবারের সবাইকে নিয়ে নতুন বাড়িতে থাকে।
ওই সময় ওই সেনাবাহিনীতে আকাশের এক বন্ধু ছিল। সে আকাশের বাড়িতে ঘুরতে আসে। নাম তার জয় ঘোষ। আর জয় এসে রূপাকে দেখে তার রূপাকে পছন্দ হয়ে যায়, কিন্তু সে কথা জয় আকাশকে বলতে পারে না। তারপর একদিন মনে অনেকটা সাহস সঞ্চয় করে আকাশকে বলে উঠল, আকাশ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জয়ের কথা বলে আকাশ বলে উঠল, হ্যাঁ বলো, কি বলবে? আসলে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। কি এমন কথা বলবে যার জন্য তুমি এতটা ইতস্তত বোধ করছো? না, আসলে তোমাকে কথা দিতে হবে যে এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেটা শোনার পর তুমি রাগ করবে না। আমি তাহলেই তোমাকে বলবো। জয়ের এমন কথা শুনে আকাশ খুব অবাক হয়ে বলে উঠল, তুমি এত হেয়ালি কেন করছো? যা বলার সোজাসুজি বলতে পারো। না, আসলে আমি বিয়ে করতে চাই। বাড়ি থেকেও অনেক চাপ দিচ্ছে, কিন্তু আমি তাদের কি করে বোঝাই যে আমি বিয়ে করতে পারবো না। জয়ের কথা শুনে আকাশ বলে উঠল, কেন বিয়ে করতে পারবে না? কিছু সমস্যা আছে তোমার? আকাশের কথাটা শুনে জয় চিৎকার করে বলে উঠল, না না, আমার কোনো সমস্যা নেই। এমন কথা কেন বলছো? না, তুমিই তো বললে যে তুমি বিয়ে করতে পারবে না, তাই বললাম। না, সেটা নয়। আমি তোমাকে বোঝাতে পারছি না। আচ্ছা, এবার বুঝেছি। কি বুঝেছো? এটাই যে তুমি অন্য কাউকে ভালোবাসো। কি ঠিক বলিনি? আকাশের কথা শুনে জয় চুপ করে রইল। তখন আকাশ বলে উঠল, ঠিক ধরেছি, তুমি কাউকে পছন্দ করো। তাহলে এত ভয়ের কি আছে? তুমি পড়াশোনা জানো, ভদ্র ছেলে, কিন্তু সমস্যাটা কোথায়? তোমার বাবা মা মেনে নিচ্ছে না নাকি? না না, সেটা নয়। তাহলে মেয়ের পরিবার মানছে না? না, সেটাও না। তাহলে সমস্যাটা কোথায় সেটা আমাকে একটু বলো তো। আসলে যাকে ভালোবাসি তাকেই তো এখনো বলতেই পারিনি। ও, এই ব্যাপার। তাহলে এত চিন্তা কিসের? তাকে বলে দাও। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আসলে মেয়েটির দাদা আবার উঁচু পোস্টে কাজ করে। সেই দাদা যদি না মানে তাহলে তো আর বোনের বিয়ে আমার সাথে দেবে না। উঁচু পোস্ট মানে? কোথায় কাজ করে? কোন বড় কোম্পানি আছে? না। তাহলে? মেয়েটির দাদা আর্মিতে চাকরি করে। কথাটি শুনে আকাশ মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, বাহ, তা দারুণ ব্যাপার তো। তুমিও আর্মিতে চাকরি করো, তার দাদাও আর্মিতে চাকরি করে, তাহলে তো সমস্যা হওয়ার কোনো কারণই নেই। না, তার দাদা কি আমাকে মেনে নেবে? কেন নেবে না? আলবাত মেনে নেবে। তোমার মতন ছেলেকে হাতের কাছে পেয়ে কোনো দাদা ফেলে দিতে পারে নাকি? সত্যি বলছো? সত্যি বলছি। আমি আবার মিথ্যে কেন বলবো? তোমার মতন ছেলে পাওয়া প্রতিটা দাদারই তার বোনের জন্য ভাগ্যের ব্যাপার। আর সত্যি বলতে, তুমি যদি এই কথাটা আমাকে না বলতে, তাহলে আমি আজ নিজেই আমার বোনের জন্য তোমার সাথে কথা বলতাম। আকাশের কথা শুনে জয় একেবারে খুশিতে নেচে উঠল। আর তখনই জয় বলে উঠল, তুমি তোমার বোনের সাথে আমার বিয়ের কথা ভেবেছিলে? হ্যাঁ, ভেবেছিলাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। তুমি তো অন্য কাউকে ভালোবাসো। হ্যাঁ, বাসি তো, কিন্তু সেই মেয়েটা তো তোমার বোন। এতক্ষণ পর জয়ের কথা শুনে আকাশ বেশ অবাক হলো। আর তারপর শান্ত দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে রইল। আকাশের এমন শান্ত চাহনি দেখে জয় দাঁড়িয়ে পড়ল আর সামনে এসে বলে উঠল, কি হলো? কিছু বলছো না যে? তুমি কি আমার সাথে তোমার বোনের বিয়ে দিতে রাজি হবে? জয়ের কথা শুনে আকাশ কোনো কথা বলল না। তাই দেখে জয় একটু ভয় পেল। আকাশের গম্ভীর মুখ দেখে জয় আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে গেলে আকাশ বলে উঠল, ঘর থেকে বের হলে পা ভেঙে রেখে দেব। আকাশের কথা শুনে জয় এবার দাঁড়িয়ে যায়। আর তখন আকাশ জয়ের সামনে এসে বলে উঠল, আমার বোনকে ভালোবেসে কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? আমার বোনের চোখ থেকে যদি এক ফোঁটা জল গড়িয়েছে, তাহলে তোমার চাকরি খতম। আকাশের কথা শুনে জয় খুশিতে আকাশকে জড়িয়ে ধরে আর বলে উঠল, আমি বেঁচে থাকতে রূপার চোখে কোনোদিন জল আসতে দেব না। এটা এক বন্ধু তার বন্ধুকে কথা দিল। জয়ের কথা শুনে আকাশ খুব খুশি হলো।
তারপর দুই বন্ধু দুজনকে জড়িয়ে ধরল। ওদিকে আকাশ সেনাবাহিনীর মেজর হওয়া সত্ত্বেও তার বাবা রিক্সা চালাবে। তখন আকাশ তার বাবাকে বারণ করে। পাড়ার সবাই এখন ওদের সম্মান করে। সবাই আকাশের বাবাকে দেখিয়ে বলে, ওই দেখো আর্মির বাবা যাচ্ছে। কথাটা শুনে আশিসবাবু খুবই খুশি হয়। তারপর একদিন ধুমধাম করে আকাশের বোন রূপার সাথে জয়ের বিয়ে হয়ে যায়। এরপর একদিন সেনাবাহিনীর মেজর হিসেবে আকাশকে একটা সভাতে ডাকা হয়, যেখানে রাষ্ট্রপতি নিজের হাতে আকাশকে পুরস্কার তুলে দেয়। প্রতিটি টিভি চ্যানেলের লাইভ নিউজ হতে থাকে। সেই সভাতে আকাশের পরিবারের সবাই এসেছিল সেখানে। ওখানে পুরস্কার পাওয়ার পর রাষ্ট্রপতি আকাশকে কিছু বক্তৃতা দিতে বলেন। তখন আকাশ বলে উঠল, আমি একজন অতি সাধারণ গরিব পরিবারের ছেলে। আমার না ছিল বাপ ঠাকুরদারের কোনো জমিদারের সম্পত্তি, আর না ছিল কোনো বড় চাকরি। অনেক কষ্ট করে আমি আজ এই জায়গায় এসেছি। আমার বাবা রিক্সা চালাতো, দুবেলা দুমুঠো পেট ভরে কোনোদিনও খেতে পারেনি। পড়াশোনাটা অনেক কষ্ট করেই করেছি। চাকরির পরীক্ষায় বারবার উত্তীর্ণ হওয়ার পরেও কখনো মোটা টাকার ঘুষ দেওয়ার অভাবে, আবার কখনো নিজের গায়ের কালো রঙের জন্য আমি চাকরি পাইনি। আপনারাই বলুন না, গায়ের রং দেখে কখনো কারোর মান বিচার করা যায়? গায়ের রং দেখে কি কারো যোগ্যতা বিচার করা যায়? কত অপমান সহ্য করেছি, কত লোকের কত কটু কথা এই বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছি। আবার নিজের স্বপ্ন পূরণের জন্য উঠে দাঁড়িয়েছি। শুধু মনে একটাই আশা ছিল যে আমি একদিন বড় হব, অনেক বড় হব, যাতে আমার সাথে লোক কথা বলার জন্য মাথাটা উঁচু করতে হয়। আর আজ আমি সেটা পেরেছি। আমি আজ খুব খুশি। আমি যাকে দেখে এই লড়াই করার জন্য মনের মধ্যে সাহস পেতাম, তিনি হলেন আমার বাবা। তাই আমি চাই আজ এই আমার উপহারটা আমার বাবাকে তুলে দিতে। আকাশের কথা শুনে সেখানে উপস্থিত সকল মানুষের চোখে জল চলে আসে, সাথে আকাশের পরিবারের সবার চোখে জল। আকাশের বাবা দু চোখে জল নিয়েই স্টেজে উঠে গেল। তারপর আকাশ তার বাবা উপহারটা তার বাবার হাতে তুলে দেয়। উপহারটা হাতে নিয়ে আশিসবাবু ঝরঝর করে কেঁদে ফেলে। তা দেখে আকাশ তার বাবাকে সামলায়, আর তখন আকাশ বলে ওঠে, বাবা, আমি গর্বিত যে আমি একজন রিক্সা চালকের ছেলে। আমি গর্বিত যে আমি তোমার ছেলে। হ্যাঁ, আমার বাবা রিক্সা চালক, সে কথা বলতে আমার কোনো লজ্জা নেই। কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট না। আকাশের কথা শুনে সবাই কেঁদে ফেলে। তারপর আকাশ সবার সামনে তার বাবার পা ধরে নমস্কার করে। এই নিউজগুলো তারাও দেখে যারা ওদেরকে একদিন অসম্মান করেছিল, কালো বলে, রিক্সা চালকের পরিবার বলে, গরিব বলে অপমান করেছিল। তখন সবাই গর্বে হাততালি দেয় আকাশের বক্তব্য শুনে। অপরদিকে এসব দেখে টিভির ওপারে বসে চোখের জল ফেলতে থাকে মেঘলা। নিজের ভুল বুঝতে পারে মেঘলা, যে সত্যি সেদিন আকাশের কোনো উপায় ছিল না। আর মনে মনে মেঘলা বলে উঠল, আকাশ কি আজ আমাকে ক্ষমা করবে? সেদিন একটাবার হলেও আমার উচিত ছিল তার কথা শোনার, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। এদিকে আকাশের সাথে দেখা করার জন্য মেঘলা অনেক চেষ্টা করে, কিন্তু মেঘলা আকাশের সাথে দেখা করতে পারে না। তাই বাধ্য হয়ে মেঘলা আকাশের বাড়িতে আসে। আকাশের বাড়িতে এসে মেঘলা তার নিজের পরিচয় দেয়। মেঘলা বলে সে আকাশকে ভালোবাসে আর আকাশও তাকে ভালোবাসে। তবে তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জন্য আজ তারা দূরে। কিন্তু মেঘলা তার ভুল বুঝতে পেরে আকাশের কাছে ছুটে এসেছে। সেসব কথা শুনে আকাশের বাবা মা মেঘলাকে মাফ করে দিয়ে কাছে টেনে নেয়। তখন বাড়ির সবাই অনেক ভালোবাসা দেয় মেঘলাকে। তখন আকাশ বাড়ি ছিল না। বাড়িতে এসে মেঘলাকে দেখে রাগ দেখায়, কথা না বলে নিজের ঘরে চলে যায়। সেসব দেখে রেখা দেবী মেঘলাকে তার ছেলের ঘরে যেতে বলে। রেখা দেবীর কথা শুনে মেঘলা আস্তে আস্তে পা ফেলে আকাশের ঘরের দিকে যায়। তারপর মেঘলা আকাশের ঘরে গিয়ে দেখে আকাশের ঘর অন্ধকার। তারপর মেঘলা বলে ওঠে, আকাশ, তুমি ঘরে আছো? মেঘলার কথা আকাশ কোনো উত্তর দেয় না। তাই আবার মেঘলা বলে উঠল, আকাশ, তুমি ঘরে আছো তো? কথা বলছো না কেন? উত্তর দাও আমাকে। আমি মানছি আমি ভুল করেছি, তার জন্য আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে মাফ করবে না? মেঘলা কথা বলতে বলতেই সামনের দিকে এগিয়ে যায়। আর তখনই কারোর বুকে মেঘলা হুমড়ি খেয়ে পড়ে যেতে গেলে আকাশ তার শক্তপোক্ত দুই বাহু ধরে মেঘলাকে আবদ্ধ করে। তখন মেঘলা বলে ওঠে, আমি জানি আকাশ, তুমি আজও আমাকে ভালোবাসো। হয়তো আমার করা কাজের জন্য তোমার মনে খুব অভিমানের সৃষ্টি হয়েছে, তাই আমি কথা দিচ্ছি আমি তোমার অভিমান ভাঙিয়ে দেব। মেঘলা একাই কথা বলতে যাচ্ছিল, আকাশ কোনো কথার উত্তর দিচ্ছিল না। তখন মেঘলা আবার বলে উঠল, আমি কিন্তু সেই তখন থেকে একটা কথাই বলে যাচ্ছি, তুমি একটা কথাও বলছো না। আমার কিন্তু এবার
মুখটা ব্যথা করছে। মেঘলার কথা শুনে এতক্ষণ পর আকাশ বলে উঠল, তোমার মুখ ব্যথা করো, বেশি করে করো। এতদিন যে আমার বুকে ব্যথা হয়েছে তার বেলায়, তাই এখন তোমার মুখে ব্যথা করো, বেশি করে করো। আকাশের কথা শুনে মেঘলা তার 2 হাত দিয়ে আকাশের 2টো গাল টেনে দিল। তা দেখে আকাশ বলে উঠল, এসব করে কোনো লাভ নেই। আমার কষ্টগুলো তুমি এক মুহূর্তে ভুলে দিতে পারবে না। তুমি ভাবতেও পারবে না আমি কত কষ্ট পেয়েছি। তোমাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, কথা বলার কতবার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আমার কষ্টের কথা তুমি অনুভবও করতে পারবে না। আমি জানি তুমি কোনোদিন আমাকে সত্যি করে ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে আমাকে এতটা কষ্ট দিতে পারতে না। আকাশের কথা বলার মাঝখানে মেঘলা আকাশের গাল টেনে তার নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেঘলার এমন কাণ্ডে আকাশ অবাক হয়ে যায়, আর অবাক চোখে আকাশ মেঘলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এভাবে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। আকাশের কথা শুনে মেঘলা তখন বলে উঠল, আচ্ছা, আর কি করতে হবে? কিছুই না, শুধু কথা দিতে হবে যে এবার আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। আকাশের কথা শুনে মেঘলা আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, আমি নিজেও আর যেতে চাই না তোমাকে ছেড়ে। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আমারও ঠিক ততটাই কষ্ট হয়েছিল। মেঘলার কথা শুনে আকাশ মেঘলাকে আবার নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর এভাবে নীরবতার সাথে দুজন কিছুক্ষণ সময় কাটালো। আর তারপর আরও কিছুদিন সময় কেটে যায়। তারপর খবর আসে আকাশ একটা বড় মিশনে যাবে, যেটা খুবই বিপজ্জনক হবে। খবরটা শুনে মেঘলার মন খারাপ হয়ে যায়। মেঘলা আকাশকে যেতে বারণ করে, কিন্তু আকাশ বলে, মেঘলা, এটা আমার কাজ, আমার দায়িত্ব, আর সেটা আমাকে পালন করতেই হবে। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যে আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি, আর ফিরে এসে তোমাকে সারা জীবনের জন্য আমি নিজের কাছে নিয়ে আসব, কথা দিলাম। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। মিশনে গিয়ে আকাশের গুলি লাগে। সেই খবর শুনে সবাই কাঁদে, সাথে মেঘলাও। খবরটা শোনার পর থেকে মেঘলা পাগলের মতো আচরণ করে। মেঘলা ছুটে হাসপাতাল চলে আসে। আকাশের কেবিনের বাইরে দাঁড়িয়ে মেঘলা অনবরত কাঁদতেই থাকে। মেয়ের এমন অবস্থা দেখে শিবনাথ রায় চৌধুরী বুঝতে পারে যে তার মেয়ে মেঘলা আকাশকে ভালোবাসে। দীর্ঘ 8 ঘন্টা অপারেশন চলার পর যখন ডাক্তার বাইরে বেরিয়ে আসে, তখন ডাক্তারকে দেখে মেঘলা এক প্রকার ছুটেই ডাক্তারের কাছে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, আমার আকাশ কেমন আছে? সে ভালো হয়ে যাবে তো? চোখ ভর্তি জল নিয়ে মেঘলার এমন প্রশ্ন শুনে ডাক্তার বলে উঠল, তোমার আকাশের বিপদ কেটে গেছে, সে এখন সম্পূর্ণ সুস্থ। তবে এখন সে অজ্ঞান আছে, জ্ঞান ফিরেনি। কিছুক্ষণের মধ্যেই আকাশকে কেবিনে দেওয়া হবে, তখন তোমরা সবাই আকাশের সাথে দেখা করতে পারবে। ডাক্তারের কথা শুনে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। চোখের জল মুছে নিয়ে সবাই চেয়ারে বসলো। কিছুক্ষণের মধ্যেই আকাশকে কেবিনে দেওয়া হয়। তারপর আকাশের জ্ঞান ফিরে এলে সবাই আকাশের সাথে দেখা করতে যায়। আকাশ চোখ খুলে মেঘলাকে দেখে বুঝতে পারল যে কিছু ঘন্টার মধ্যে মেঘলা তার শরীরের কী অবস্থা করেছে। মেঘলার এমন অবস্থা দেখে আকাশ মনে মনে একটু হাসলো, আর মনে মনেই বলে উঠল, মেয়েটা আমাকে এতটা ভালোবাসলো কি করে? আর না অনেক দেরি হয়ে গেছে। এরপর হাসপাতাল থেকে ফিরেই তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো, সারা জীবনের মতো। কথাগুলো নিজের মনে বলেই আকাশ একটু হাসলো সকলের নজরের আড়ালে। তারপর আস্তে আস্তে আকাশ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এদিকে এতদিনে মেঘলার বাড়ির লোক জেনে গিয়েছে আকাশ আর মেঘলার সম্পর্কের কথা। মেঘলার পরিবারও আজ রাজি আছে। এরপর আকাশ সুস্থ হয়ে উঠলে খুব ধুমধাম করে আকাশ আর মেঘলার বিয়ে হয়ে যায়। সব নিয়ম পালন করে আজ আকাশ আর মেঘলার স্বামী স্ত্রী। ফুলশয্যার রাতে আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলে উঠল, অবশেষে এই কালো ছেলেটার বউ হলে। আকাশের কথাটি শুনে মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরে বলে উঠল, মেজর সাহেব, তবে আমি গর্বিত গ্রামের এই কালো ছেলের বউ হতে পেরে। আর আমি খুবই গর্বিত সেনাবাহিনীর মেজরের বউ হতে পেরে। আমি তোমায় ভালোবাসি, তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসি। তাই আমার কাছে তোমার গায়ের রং কোনো ম্যাটার করে না। আমি সারা জীবন তোমার কাছেই থাকতে চাই, তোমাকে ভালোবেসে। মেঘলার কথা শুনে আকাশ বলে উঠল, আমি কথা দিচ্ছি এই মেজর সাহেবের ভালোবাসা কোনোদিনও কম হবে না। আমাদের আজকের গল্প এখানেই সমাপ্ত করা হলো।
তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো এরকমই আরেকটা মিষ্টি মধুর ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তা আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।